স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, শেখ হাসিনার হাতে দেশ তুলে দিতে আওয়ামী লীগের গোপন বৈঠক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এনসিপি কাছে আসায় জামাতের সঙ্গে জোট থেকে সরে যাচ্ছে চরমোনাই মামুনুল হক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে পরিকল্পিত সন্ত্রাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাদিসসহ স্বৈরাচারের সময়ে যারা গুম খুন হয়েছে তাদের ঋণ শোধ করতে হবে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই বৈঠক হয়। এতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনের ৩০০ থেকে ৪০০ জন কর্মী। বৈঠক চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। দেয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। এ ঘটনায় নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠকে মেজর পদমর্যাদার একজন গণকর্তা যুক্ত থাকার অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, আটক হওয়া আওয়ামী কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। জানা যায়, এই মেজর সাদিকই দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী কর্মীদের সংগ্রহিত করে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এজন্য ভাটারা থানা এলাকা বসুন্ধরা আবাসিকের ব্লকের ৭ নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয়। বৈঠকেও মেজর সাদিক সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জানা যায়, বৈঠকে চলছিল গভীর ষড়যন্ত্র। স্বৈরাচার শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর ছক কষলেন তারা। পরিকল্পনা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে সমবেত হবেন ঢাকায়। দখল করবেন ঢাকার শাহবাগ মোড়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে নিশ্চিত করবেন শেখ হাসিনার প্রত্যাবর্তন। ব্রিফিংয়ে বলা হয়, এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এই মামলা তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এদিকে এনসিপি কাছে আসায় জামায়াতের সঙ্গে জোট থেকে সরে যাচ্ছে চরমোনাই ও মামুনুল হক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অফসিল ঘোষণার বেশ আগে থেকেই পিয়ার সহ নানা ইস্যুতে জোট বাঁধে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামি ইসলাম পার্টি, জাগবা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তবে এবার আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ইসলামী এ জোট। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ইসলামী দলগুলোর ভোট একত্রিত করে সরকার গঠনের লক্ষ্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই উদ্যোগ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। দফায় দফায় বৈঠক হলেও এখনও একক প্রার্থী নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সংশ্লিষ্ট লিয়াজো কমিটি। সূত্র জানায়, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস তুলনামূলকভাবে বেশি সংখ্যক আসনের দাবি জানানোয় এই জটিলতা তৈরি হয়েছে। দাবি পূরণ না হলে বিকল্প জোট কিংবা আলাদা প্ল্যাটফর্মে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দল দুটি। রাজনৈতিক মহলের একটি অংশ মনে করেন, এ ধরনের অবস্থানের পিছনে কোনো বিশেষ মহলের আশ্বাস কাজ করতে পারে। এদিকে চলমান এই জটিলতার মধ্যেই আলোচনায় এসেছে নতুন দল এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে দলটি অন্তত ৫০টি আসনের প্রত্যাশা করছে বলে জানা গেছে। এনসিপি যুক্ত হলে অন্যান্য দলকে আরও ছাড় দিতে হবে, যা সমঝোতা প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে। আরও জানিয়ে দেব, হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম খুন হয়েছে তাদের ঋণ শোধ করতে হবে তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের ২৪-এর আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ ৭১-এ যারা শহীদ হয়েছে, বিগত সরকারের সময়ে যারা বিভিন্নভাবে গুম-খুনের শিকার হয়েছে, এই মানুষদের রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি। তারেক রহমান বলেন, এদেশে পাহাড়ের লোক আছে, সমতলের আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তুলব। সময় এসেছে সকলে মিলে দেশ করার। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। তিনি বলেন, ২০২৪ সালে ৭১-এর স্বাধীনতা অর্জনের মতো ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে। ৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, ২৪-এর ৫ আগস্ট সে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছে। মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। এদিকে তারেক রহমানের পরিকল্পনার উপর নজর রাখবে জামায়াত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিবিসি বাংলাকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও বিবিসি বাংলাকে জানান, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে বলে মনে করেন তিনি। আরও জানিয়ে দেব, মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু, ডিএমপি বলছে পরিকল্পিত সন্ত্রাস। রাজধানীর মগবাজার ফ্লাইওভারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার ২১ নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বুধবার ২৪ ডিসেম্বর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করাই ছিল এই হামলার মূল লক্ষ্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭:১০ সময় মগবাজার নিউ এসকাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে দাঁড়িয়েছিলেন সিয়াম। এ সময় মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা শক্তিশালী একটি ককটেল নিচে নিক্ষেপ করে। ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন এবং তার বাড়ি খুলনার দিঘলিয়ায়।